দেশের জেলায় জেলায় সন্ধান মিলেছে হাসিনা সরকারের ভয়ঙ্কর সব আয়নাঘরের। তদন্তে বেরিয়ে এসেছে বীভৎস নির্যাতনের প্রমাণও। ভারত বিরোধী ফেসবুক পোস্টেই জীবন উলটপালট কুমিল্লার এক কিশোরের। গুম নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের বিরুদ্ধে। গায়ের জোরেই হাওরের মাঝে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন। খাস জমির পাশাপাশি দখল করেছিলেন সাধারণ কৃষকদের জমিও। ঘুষ নেয়াকে শিল্পে রূপান্তরিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালক। তদন্তে ঘুষের প্রমাণ পেলেও ব্যবস্থা নেওয়া হয়নি ডক্টর সাখাওয়াতের বিরুদ্ধে। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, আজকের অনুষ্ঠান শুরু করছি হাসিনা সরকার পরিচালিত আয়নাঘরের লোমহর্ষক কিছু খবর দিয়ে। মাত্র 3 ফুটের একটি অন্ধকার কক্ষ, সেখানেই খাওয়া, ঘুম এবং টয়লেট। অতঃপর কয়েক ঘন্টার ভয়ঙ্কর সব টর্চার। হাসিনা সরকারের সময় বিরোধী দল মত দমনে গড়া এমন অসংখ্য আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন। সেসব আয়নাঘরে ভয়ঙ্কর সব ঘটনারও প্রমাণ মিলেছে তাদের কাছে। বেরিয়ে এসেছে আয়নাঘরের ভয়ঙ্কর নির্যাতনের প্রমাণও। এইটা যে কত নিষ্ঠুর, কত বর্বর, এটা যে একমাত্র ভুক্তভোগী জানেন। আমরা পরিদর্শন এবং ভুক্তভোগীর কাছ থেকে কথা শুনে যেটা বুঝেছি, এটা আমরা কল্পনাও করতে পারি না। গত 15 বছরের গুম ও আয়নাঘরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে চোখ টলমল করছিল খোদ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য নূর খান লিটনেরই। বলছিলেন, তদন্তে বেরিয়ে আসা এমন সব বিভৎসতার গল্প যা শুনে গা শিউরে উঠবে যে কারো। যে সমস্ত সিক্রেট সেল আমরা দেখেছি, আমরা যে সমস্ত বন্দি ফেরত আসছে, ভিকটিম ফেরত আসছে, তাদের বয়ান থেকে, তাদের জবানি থেকে আমরা যা জেনেছি এটা ভয়াবহ। তারপর আমরা যা দেখেছি সেটি আরও ভয়াবহ। অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে 4 ফিট সোয়া 4 ফিট লম্বা, 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, বা 5 ফিট লম্বা, 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রস্রাব করা যায়, আর বন্দিকে ওই ঘরটিতে রাখা হয়। সেটা ছোট্ট একটা বাথরুমের চেয়েও ছোট, এবং বন্দিকে এখানে স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, অন্ধকার থাকে, আলো বাতাস বলতে গেলে নাই, আলোর তো কোনো সুযোগই নাই, আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে, আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে। এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না। তারা কেবলমাত্র যখন খাবার দেয়া হয়, সেই খাবার দেখে তারা শনাক্ত করতে পারে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি, এটা সকালে সাধারণত দেয়া হয়, ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। আমরা গুহা মানবের কথা শুনেছি যে গুহা মানবরা চিত্র আঁকত, সংকেত লিখত গুহার মধ্যে। আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করত, ওই সকালের নাস্তা দেখে যখন বুঝতো, তখন হয় আঙ্গুলের নখ দিয়ে, আঁচড় দিয়ে একটা দাগ দিত, অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত, অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা সেটা দিয়ে একটা আঁচড় দিয়ে রাখতো। এইভাবে আমরা ওখানে 182 দিন, 300 কত দিন এরকম পেয়েছি। আমরা অনেক ডেট পেয়েছি ওখানে। আমরা অস্পষ্ট 2-1টি মোবাইল নাম্বার পেয়েছি, 2-1টি ক্ষেত্রে নামও পেয়েছি। মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি। যেমন কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত, কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, কেউ সূরা লিখে রাখছে। এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা ওখানে দেখেছি। এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে করা হতো তার কিছু সিমটম আমরা ওখানে দেখে এসেছি। একটি মানুষকে
আটক করে জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে যখন হত্যা করা হয় তখন দেখা যায় ইনজেকশন পুশ করা হয় কাউকে কাউকে, তারপরে পলিথিনের ব্যাগ দিয়ে শ্বাসরোধ করা হয়, তারপর পেট কেটে ডেড বডি আপনার সিমেন্টের বস্তার সাথে বেঁধে নৌকায় করে গভীর নদীর গভীর জায়গায় নিয়ে নদীর মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হয়। এবং এই ফেলে দেওয়ার কাজটি সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। পোস্তগোলায় একটা নৌকা ছিল, যে নৌকাটা সুন্দরবন থেকে দস্যুদের কাছ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব উদ্ধার করে এবং সেই নৌকাটি ঢাকায় নিয়ে এসে এই গুমের মানুষগুলোকে, যাদেরকে গুম করে রেখেছিল, তাদের হত্যাকাণ্ডে ব্যবহার করে। অর্থাৎ নদীর মাঝখানে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাটি ব্যবহার হয়েছে। এবং যখন নৌকায় কোনো ভিকটিমকে উঠানো হয় হত্যা করার উদ্দেশ্যে, তখন দেখা যায় ওই নৌকার চারদিকে র্যাব পাহারার ব্যবস্থা করে এবং অধিকাংশ জায়গায় স্পিড বোট থাকে, যেটা চক্কর দিতে থাকে ওই নৌকার চারপাশে, যাতে ওর কাছাকাছি কেউ না আসতে পারে। এটি যেমন একটি ঘটনা। আর একটি ঘটনা হচ্ছে, অনেককে তারা বলে ডেড বডিকে বলে প্যাকেট আর বন্দিকে বলে টার্গেট। অনেক সময় টার্গেট নিয়ে রওনা দেয় মাইক্রোবাসে, তারপরে দেখা যায় কোনো সেতুতে উঠে ব্রিজের দুই মুখ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল, এবং মাঝামাঝি জায়গায়, ব্রিজের মাঝামাঝি জায়গায় নিয়ে রাতের অন্ধকারে গুলি করে ডেড বডি ফেলে দেওয়া হয় নদীতে। কোনো কোনো ডেড বডি 2-4 দিন রাখে, হয়তো ফেলানোর লোক না পাওয়ার কারণে এটা ফ্রিজিং করে রাখে। তারপরে এই ডেড বডি নিয়ে গাজীপুর, টঙ্গী এইসব এলাকায় রেল লাইনের উপরে ফেলে দেয়। রেলগাড়ির আসার সময় হিসাব নিকাশ করে তারা এই ডেড বডিগুলি গভীর রাত্রে ফেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট গঠন করা হয় ৫ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এই কমিশনের কাছে গত ৩ মাসে জমা পড়েছে ১,৬৭৬টি গুমের অভিযোগ, যার মধ্যে ৫৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাংলাভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি তুলে ধরেছেন এসব ঘটনার তদন্তকালীন অভিজ্ঞতার কথা। জানিয়েছেন, তদন্ত করতে গিয়ে দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীরও সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা এ পর্যন্ত ৮ অথবা ৯টি সিক্রেট সেল অনুসন্ধান করে পেয়েছি। এইটা সংখ্যা অনেক বেশি যদি সারা বাংলাদেশে করা যায়। আমরা ইতিমধ্যে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এইখানে 9টি জায়গায় আমরা পরিদর্শন করেছি। এই ঢাকা শহরে আর অনেক জায়গা আছে যেটি আমাদের কাছে তথ্য আছে যেখানে যেখানে এই ধরনের সেল আছে। এবং এই সেলগুলি বা এই ভয়াবহ নির্যাতন কেবলমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব করেছে তা না, এটা সিটিটিসি করেছে, এইটা ডিজিএফআই করেছে, ডিবি করেছে। আমরা তো আমাদের একটি রিপোর্টের একটি অংশে স্পষ্ট করে বলে দিয়েছি যে প্রথম হচ্ছে গুম। এখান থেকে আমরা এটাও পেয়েছি যে একটি সংস্থা গুম, একটি বাহিনী গুম করছে, তাকে আবার আরেকটা বাহিনীর হাতে সোপর্দ করছে, তারা জিজ্ঞাসাবাদ করছে, তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে, তারা হত্যা করছে অথবা দীর্ঘদিন আটকিয়ে রাখছে, অথবা তাদের কাউকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বর্ডারে নিয়ে ইন্ডিয়ান এজেন্সির কাছে হস্তান্তর করছে। এবং তারপরে আমরা দেখছি যে তাদেরকে ভারতীয় কোনো কারাগারে আটক রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশের, কারো বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে। এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তাতে খুবই স্পষ্ট যে বাংলাদেশের সালাউদ্দিন সাহেবের কেস আছে, তারপরে যে পিরোজপুরের একজন সাক্ষী ছিল যে সুখরঞ্জন বালি, তার কেসটা রয়েছে। এরকম আরও কিছু কেস রয়েছে যেগুলি দিয়ে খুব স্পষ্ট যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই ধরনের বন্দি বিনিময়, বন্দিকে বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে সেখানে আটক রাখা, এই ঘটনাগুলি ঘটেছে। বা ইন্ডিয়ার থেকে হ্যান্ডওভার করছে, রাস্তায় মেরে ফেলছে। এই সমস্ত কথা যারা
এই সমস্ত ঘটনা দেখেছেন অথবা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত ছিলেন, তাদের বক্তব্যে চলে এসছে। তদন্তে মাটির নিচে গুহাও পেয়েছেন জানিয়ে কমিশনের এই সদস্য তুলে ধরেন বিভিন্ন নির্যাতন কেন্দ্রের বর্ণনা। ইলেকট্রিক চেয়ার, যেই চেয়ার ঘূর্ণীয়মান, অর্থাৎ বন্দিকে বসিয়ে পায়ে বাঁধা হতো, হাতলের সাথে বাঁধা হতো, তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরতো এবং জোরে ঘুরতো, যাতে বন্দি বমি টমি করে মানে অজ্ঞান হয়ে যায়, চিৎকার দিতে দেয়। তারপরে প্লাস দিয়ে নখ উপড়িয়ে ফেলার কথা শুনেছি আমরা, আর চেয়ার আমরা দেখেছি, উদ্ধার করে দেখেছি। আমরা যে সমস্ত জায়গায় ইন্টারোগেশন, সেলের বাইরে যে সমস্ত ইন্টারোগেশনের রুম ছিল সেগুলি দেখেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে ইলেকট্রিক যন্ত্র বসিয়ে মানুষকে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, এবং সেই মেশিনটি চাপ দিলে আপনার ওই একটা থাকতো, প্ল্যাটফর্ম থাকতো, ওইটার সাথে যখন হাত বাঁধা থাকতো, বেঁধে দিত, প্ল্যাটফর্ম আস্তে আস্তে উপরে উঠতো, মানুষ ঝুলে থাকতো এবং তারপর নির্যাতন করা হতো। আমরা ইলেকট্রিক শক যেই জায়গাগুলিতে মেশিনটা বসানো হতো সেগুলো আমরা সেই প্ল্যাটফর্ম দেখে আসছি। এগুলি অনেক কিছু এখন নষ্ট করে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, লুকিয়ে ফেলা হয়েছে, তারপরও আমরা এই জিনিসগুলি দেখেছি, উদ্ধার করতে পেরেছি। আমরা গোপন কোটারি দেখেছি, মানে গোপন সেল দেখেছি, বাইরে লেখা রেশন সব, ভিতরে সেল ছোট ছোট। আমরা দেখেছি গুহার মতো একটা জায়গা, যেখানে ল্যাট্রিন আমরা চোখে দেখছি, ভিতরে আরও কিছু আছে কিনা আমরা বুঝিনি। আমরা দেখেছি ম্যাপ দিয়ে কিভাবে ওইটা ম্যাপ, বড় ম্যাপ, মানে কাপড়ের উপরে যে ম্যাপ থাকে, পুরানো একটা ম্যাপ দিয়ে ওই গুহাটাকে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ প্রবেশ পথটাকে আমরা ওইটা টেনে বের করে দেখছি যে এখানে দিয়েছেন প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবও। বলেছেন নিরপেক্ষ তদন্তে যা করা দরকার তাই করেছে এই কমিটি। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রিপোর্টের পরে একটি মহল ক্ষুব্ধ হয়েছেন এবং অস্বীকার করতে চেয়েছেন। তাদের কাছে সবিনয়ে বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু র্যাবে যে র্যাবস সাবেক ব্যাটালিয়ন 2 বর্তমান CPC 3 আগারগাঁয় এখানে যে দেখে আসেন। যদি চ্যালেঞ্জ করতে চান, আমি মনে করি আপনাদের নেতা নেত্রী যারা দেশ শাসন করেছেন তাদেরকে ওই বন্দিশালায়, ওই সিক্রেট প্রিজনে, তাদের তৈরি করা সিক্রেট প্রিজনে 41 দিন রাখেন। সৎ সাহস থাকলে এই কাজটি করেন। একটা কথা স্পষ্টভাবে বলে দিই, সেটি হচ্ছে কতিপয় ভিকটিম বা কতিপয় প্রত্যক্ষদর্শীর বয়ান দিয়ে আমরা এই রিপোর্ট করিনি। আমরা পাশাপাশি যারা সম্ভাব্য অপরাধী তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি এবং যাকে যেখানে যার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেছি, যাকে ইন্টারোগেট করার প্রয়োজন মনে করেছি, আমরা সেটা করেছি এবং সেইটার করার পরেই আমরা পুরো জিনিস নিশ্চিত হয়ে আমরা এই প্রতিবেদনটি জমা দিয়েছি এবং টোটাল জিনিসটা আমাদের ধারণ করা, টোটাল জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করে রেখেছি। ফলে এখানে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ থাকবে, কিন্তু প্রশ্ন করে আমাদেরকে দুর্বল করার কোনো সুযোগ নেই, কারণ যা সত্য আমরা সেটাই প্রকাশ করেছি। এখনও গুম ও নির্যাতনের শিকার অনেকেই অভিযোগ দিতে ভয় পাচ্ছে জানিয়ে অভয়ও দেন এই মানবাধিকার কর্মী। এখনো মানুষ স্পষ্টভাবে কথা বলতে চাচ্ছে না। অনেকে আছে ইতিমধ্যে ছাড়া পেয়েছেন অথবা গুমের শিকার হয়েছিলেন, তাদের অনেকেই এখন পর্যন্ত ঠিক ততটা শঙ্কামুক্ত হতে পারেননি। তাদের একটা ধারণা যে স্বৈরাচারের যদি আবার আমাদের কোনো ক্ষতি করে বা করতে পারার মতো অবস্থায় আসে, এইসব নানান চিন্তা থেকে এখনও কিছু কিছু মানুষ আসার ক্ষেত্রে বিরত রয়েছেন বলে আমি মনে করি। একটি সময় গেলে আমি নিশ্চিত যে এই অভিযোগের সংখ্যা অনেক বাড়বে, কারণ এই অপরাধ এত বিস্তৃত ছিল এবং এত গভীরে পতিত এই অপরাধের মূল, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। এবং এই অপরাধটা যে কত ভয়াবহ ছিল, কত নির্মম ছিল, কত বর্বর ছিল, এটি বয়ান শুনেও বিশ্বাস করতে পারিনি। যখন আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি, সিক্রেট প্রিজনগুলো পরিদর্শন করেছি,
সিক্রেট সেলগুলি পরিদর্শন করেছি, তখন আমরা বুঝেছি যে আসলে এখানে কত নির্মম ঘটনা ঘটতে পারে। প্রতিটি গুমের ঘটনার তদন্তে গিয়ে শেখ হাসিনা সহ তার সরকারের প্রভাবশালী নেতা ও কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়ার কথাও জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের এই সদস্য। সরকারের ঊর্ধ্বতন মহলের সায় না থাকলে, নির্দেশনা না থাকলে, সংযুক্ত না থাকলে, অংশগ্রহণ না থাকলে দিনের পর দিন কি এই ধরনের ঘটনা ঘটা সম্ভব? কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। শুধুমাত্র ভারত বিরোধী একটি ফেসবুক পোস্টই কাল হয়েছে কুমিল্লার একটি মাদ্রাসা পড়ুয়ার কিশোর নাসিমের জীবনে। ভারতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুমিল্লায় মিছিল পরবর্তী ভারতের প্রতীকী পতাকা পোড়ানোর একটি ভিডিও প্রকাশ করেছিলেন নিজের ফেসবুকে। তারপর পরই তার জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। অতঃপর কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্যাপক নির্যাতন ও পরবর্তীতে হতে হয় গুমের শিকার। নাবালক ছেলেকে ফিরে পেতে সর্বশান্ত হতে হয়েছে পরিবারকেও। আমাকে যখন নির্যাতন করছিল, পরবর্তীতে আমি পানি চাইছিলাম, অনেক তৃষ্ণার্ত ছিলাম আমি। পরে ওনারা আমাকে 1 বোতল প্রস্রাব দিয়েছে। নাসিম তখনও কিশোর, পার হয়নি মাধ্যমিকের গণ্ডি। এই বয়সেও সইতে হয় আয়নাগরের মতো অন্ধকার ঘরের নির্মম নির্যাতন, খাটতে হয় 8 মাসের জেল। সেই স্মৃতি মনে পড়লে এখনো আটকে উঠে ছেলেটি। কুমিল্লার 14 গ্রাম উপজেলার গুণবতী কট্টাম গ্রামের কিশোর আবু নাসিম মোহাম্মদ ওবায়দুল্লাহ পড়ত গুণবতী ফাজিল মাদ্রাসায়। ঘটনার শুরু 2022 সালের শেষের দিকে। তখন সে দাখিল পরীক্ষা দিয়েছে সবে। ভারতের বিজিবি মুখপাত্র নুপুর শর্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার কারণে কুমিল্লা 14 গ্রাম গুণবতী বাজারে একটি বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল শেষে প্রতিবাদ স্বরূপ ভারতের একটি প্রতীকী পতাকায় অগ্নিসংযোগ করা হয়। সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করার পর নেমে আসে অত্যাচারের স্টিম রোলার। সেই বছরের 28 নভেম্বর দাখিল পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন ফেনী থেকে গ্রামে গেলে গুণবতী বাজার থেকে সাদা পোশাকে নাসিমকে তুলে নিয়ে যায় পুলিশ। 2 দিন রাখা হয় 14 গ্রাম থানা হাজতে। এরপর নেওয়া হয় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটে। সেখান থেকে গুম রাখা হয় 5 দিন। 2022 সালের 28 নভেম্বর আসর নামাজ পড়ে যখন আমি বাজারে হাঁটছিলাম, তখনই আমাকে 14 গ্রাম থানার এবং কি সিভিল ড্রেসে ভরা অবস্থায় কিছু লোক আমাকে গ্রেফতার করে। পরবর্তীতে 14 গ্রাম থানায় 2 দিন রাখার পরে বলছে আমাকে ছেড়ে দিবে, কিন্তু ছাড়া নাই, বলছে যে উপরের নির্দেশ আছে। পরবর্তীতে ওইখান থেকে আমাকে গুম করে ফেলা হয় ঢাকাতে সিডিটিসি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সনাল ক্রাইম। ওইখানে আমাকে স্থানান্তর করা হয়। ওখানে আমাকে 5 দিন নিখোঁজ রাখার পরে নির্মমভাবে অত্যাচার করছে ওরা। অত্যাচারের মাত্রা এমন ছিল যে ক্লান্ত হয়ে পানি চাইলে নাসিমকে দেওয়া হতো বোতল ভর্তি প্রস্রাব, মাথায় ডালা হতো গরম পানি, দেওয়া হতো ইলেকট্রিক শক। অনেকটা সময় 2-3 ঘন্টা ঝুলে ঝুলে ফিটাইতো, এরপর আধা ঘন্টা 1 ঘন্টা এরকম মাথায় গরম পানি দিত। পরবর্তীতে এবং ওরা আমাকে সবসময় একটা নিখোঁজ রুমে রাখতো, যে রুম থেকে কোনো কিছু আমি দেখতাম না বা ওনারাও আমাকে অতটা করতো না। আর খাওয়ার দাওয়ার বিষয়টা হচ্ছে, আমি প্রথম যেদিন গিয়েছিলাম ওদিন আমি পানি চাইছিলাম। আমাকে যখন নির্যাতন করছিল, পরবর্তীতে আমি পানি চাইছিলাম, অনেক তৃষ্ণার্ত ছিলাম আমি। পরে ওনারা আমাকে 1 বোতল প্রস্রাব দিয়েছে, যেটা বলতেও অন্যরকম লাগে। 4 ডিসেম্বর 2024 আমাকে শেষ দিন 2 বার ইলেকট্রিক শক দিয়েছিল, কারেন্টের শক দিয়েছিল। প্রথমবার অতটা শরীর খারাপ হয় না, কিন্তু দ্বিতীয়বার যখন দিয়েছিল তখন আমার পুরো শরীর ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। নাসিম আরো জানায়, মারার সময় ওরা যখন নিজেদের মধ্যে কথোপকথন হতো তখন তারা হিন্দিতে কথা বলতো। যারা আমাকে নির্যাতন করছিল, আমার মনে হচ্ছে না যে ওরা বাংলাদেশী, কারণ ওদের চেহারা বেশভূষা অন্যরকম ছিল। ওরা থ্রুলি হিন্দিতে কথা বলতো। আর আমি ওইখানে অনেক অভিজ্ঞ লোকদের সাথে কথা বলছি, যারা আমার সাথে ওইখানে গুম ছিল দীর্ঘ 8 বছর 9 বছর। ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে বলছিল যে তারা নাকি ইন্ডিয়ার র। যদিও ইন্ডিয়ার র সম্পর্কে আমার তেমন ধারণা নাই। এত অত্যাচার নির্যাতনের পরেও কিশোর পেরিয়ে না যাওয়া ছেলেটা দমে যায়নি। অংশগ্রহণ করেছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, ঢাকার রাজপথে নেমেছিল আন্দোলনে। সর্বশেষ 4 আগস্ট ফেনীর মইপালের আন্দোলনেও গুলিবিদ্ধ হন। এখনো সেই গুলির চিহ্ন রয়েছে হাতে। আমি ঢাকাতে আন্দোলনে ছিলাম, এবং কি ঢাকা শেষে যখন আমাদের 14 গ্রামে, কুমিল্লা 14 গ্রামে আন্দোলনের একটি ডেট দেয়, ওই দিন এখানে আসছিলাম 4 তারিখ, 4 ডিসেম্বর।
পরবর্তীতে 14 গ্রাম শেষে আমি ফেনীতে যাই। ফেনীতে খুব ভয়াবহ অবস্থা ছিল, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। ওইখানে গিয়েই মারামারির সময় আমি গুলি খাই। আমার গুলিটা হচ্ছে এখনো আমার হাতে দাগও আছে, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বুলেটটা বের হয়ে যায়। নাসিম ওবায়দুল্লাহর বাবা স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন মাহমুদ বলেন, ছেলের মামলা পরিচালনার খরচ বহন করতে শেষ সম্বল একটি প্লটও বিক্রি করে দিতে হয়েছিল তাকে। সেই কষাঘাতে এখনো ঋণগ্রস্ত থাকতে হচ্ছে ভাড়া বাসায়। কি জোর ছিল আমার এই ছেলের, এই ছেলেটার একটিমাত্র মামলার কারণে আমার সর্বস্ব, আমি এখন সর্বশান্ত, বিটে বাড়ি বিক্রি করে এখন আমি অসহায়। 5ই আগস্টে যখন দেশ স্বাধীনতা পাইলাম আমরা ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে, এরপরে মামলাও খালাস পাইলাম, কিন্তু আমার ছেলের যে ক্রিয়াটা নষ্ট হয়ে গেল আর আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। এর বিচার কি করবে, এর বিচার কি হবে? আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 29 নভেম্বর আদালত খালাস দেয় নাসিমকে। মুক্তি মিললেও পড়ালেখা আর হয়নি, হারিয়েছে জীবনের ছন্দ। নাসিমের মা রেহানা বেগম বলেন, ছেলের গায়ে এখনো অত্যাচারের চিহ্ন রয়েছে। ছেলে মাঝে মধ্যেই ঘুম থেকে আতকে উঠে বলে, আমায় মুক্তি দাও, আর পারছি না। হুতের কোনো দোষ নেই, শিশু হুত পরীক্ষা দিছে, রেজাল্ট শুনতে আসে, আর হুতেরে ধরে লেগেছে। এখানেও হুতেরে ধরছে, নির্যাতন করছে, মানছে আমারা বলছে। এখন মনে উঠলেও হুতের আয় তৈলে চিল্লায়। দিক দিয়ে আপনার ওই মানসিক সমস্যার মতো হয়ে গেছে। নাসিমের আইনজীবী বলেন, নতুন বাংলাদেশে নাসিমের মামলার রায়টি ঐতিহাসিক হয়েছে। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে। ছেলেটি তখন একাদশ শ্রেণীর ছাত্র ছিল। দীর্ঘ 8 মাস তাকে কারাগারে রাখা হয় এবং তাকে গুম করে রাখা হয়। 5 দিন গুম করে রাখা হয়, তাকে চরম নির্যাতন করা হয়েছে। চরম নির্যাতন করে তাকে এই মিথ্যে একটি মামলা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই মামলাটি আমরা তাকে জামিন করিয়েছি 8 মাস পরে। এই মামলাটি আজকে একটি ঐতিহাসিক, নতুন বাংলাদেশের ঐতিহাসিক একটি রায় হয়েছে। এই মামলায় এই শিশু, সে শুধুমাত্র এই মামলার কারণে পরীক্ষাও দিতে পারেনি, তার পুরো ক্যারিয়ারকে নষ্ট করে দিয়েছে একটি মিথ্যা মামলা, তার মিথ্যা মামলা প্রদান করে। আজকে এই মামলাটি আবু নাসিম মোহাম্মদ ওবায়দুল্লাহ খালাস পেয়েছে। এজন্য আমরা নতুন বাংলাদেশের নতুন আদালত, ন্যায় বিচার যে প্রতিষ্ঠা হয়েছে, এজন্য আমরা এটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন নির্মম নির্যাতন যেন আর কোনো শিশু কিশোর কিংবা যে কোনো বয়সের মানুষের জীবনে নেমে না আসে, এমনটাই প্রত্যাশা নাসিমের বাবা মা ও স্বজনদের। জাহিদ রাজন, বাংলাভিশন ডিজিটাল, ফেনী। এবার হারুনের রিসোর্ট নামা। নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে হাওরের মাঝেই বিলাসবহুল রিসোর্ট গড়ে তোলেন পুলিশের সাবেক আলোচিত ডিআইজি হারুন। নাম দেন প্রেসিডেন্ট রিসোর্ট। গুম খুন এমনকি কন্ট্রাক্ট কিলিংয়ের মাধ্যমে অর্জিত অর্থের তৈরি এই রিসোর্টটির জমিগুলোও সব দখল করেছিলেন হারুন। এতদিন ভয়ে কেউ মুখ খুলতে না পারলেও এখন বেরিয়ে আসতে শুরু করেছে রিসোর্টের আড়ালের সকল কুকর্ম। প্রকৃতিকে তার স্বাভাবিক ধারা থেকে বিচ্ছিন্ন করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশি ক্ষমতার প্রভাবে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের বুকে কংক্রিটের রাজত্ব গড়ে তুলেছেন সাবেক ডিআইজি হারুন আর রশিদ। হাওরের সৌন্দর্য তুলে ধরতে হাওরকেই পানি শূন্য করে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসোর্ট। রাজকীয় এই রিসোর্টে কঠোর নিরাপত্তা বলয়ে একান্তে সময় কাটানোর পাশাপাশি বিনোদনের সব ব্যবস্থা ছিল এখানে। 2021 সালে যাত্রা শুরু হয় প্রেসিডেন্ট রিসোর্টের। 40 একর জমির উপর নির্মিত রিসোর্টটিতে রুম 40টি। এক রাতের জন্য সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 20,000 টাকা ভাড়া। তবে শোনা যায় রিসোর্টে মন্ত্রী, এমপি থেকে শুরু করে ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের চেনা মুখ অনেকেরই ছিল নিয়মিত যাতায়াত। এখন জনশূন্য রিসোর্টটি। এলাকার সাধারণ কৃষক থেকে আত্মীয় স্বজনদের জমি জোর করে দখলে নিয়ে নিজ বাড়ির সামনেই রিসোর্ট করে তোলেন হারুন। ভয়ে এতদিন মুখ বুজে থাকা জমির মালিকরা এখন মুখ খুলেছেন। এত কষ্ট করে আমার বাবার জমি জুড়াইছে, আমরা ছেলে মেয়ে লাগি এই জন্য আমার মুখের কথা জিজ্ঞাই নাই। এই দুঃখ নিয়ে কোথায় যাবো, যায় বলার কিছু নাই। থানাত গেলে থানার পুলিশ
মনে করে আর কথা সারা আমরা কথা কইতো না। আমি অনুরোধ করে আপনার কাছে আমার জমি ফেরত পাই। জমির মূল্য আছে প্রায় কোটি টাকার উপরে। উনি আমাকে 50,000 টাকা দিয়ে জমি এভাবে দখল করে নিচ্ছে, এভাবে আছে। এখন আমি এর চেয়ে বেশি টাকাও পাইতেছি না, জমিও পাইতেছি না, এভাবে করে রয়েছে। উনি জোর করে ওই জায়গায় রিসোর্ট তৈরি করছে। মহানগর ডিবির সাবেক কর্তা হারুন অবৈধ অর্থে প্রেসিডেন্ট রিসোর্ট গড়েছেন, যার প্রাথমিক সত্যতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের 4টি সংস্থা এনবিআর, দুদক, গণপূর্ত ও ল্যান্ড সার্ভেয়ার অনুসন্ধান করছে। প্রেসিডেন্ট রিসোর্টের অর্থের উৎস থেকে শুরু করে কাঁচামালের মূল্য নির্ধারণে মাঠে নেমেছে সরকারি সংস্থাগুলো। এরপরই সিদ্ধান্ত আসবে প্রেসিডেন্ট রিসোর্ট ভবিষ্যতে হাওরের বুকে বিস্ফোরা হয়ে থাকবে নাকি গুড়িয়ে দেয়া হবে কৃষি জমির জন্য। ল্যান্ড এবং বিল্ডিং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে, সেই রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি আসল ফাঁকিটা তখন আমরা বের করতে পারবো। তদন্ত সাপেক্ষে আপনার যে রেজাল্টটা আসবে তারপরে আসলে ডিসিশন কর্তৃপক্ষ নিবে, সরকার। রিসোর্টে অভিযান চালিয়ে 4টি হার্ড ডিস্ক ও বিভিন্ন দাপ্তরিক নথি জব্দ করেছে এনবিআর। এতদিন নীরব থাকলেও অবশেষে ডিআইজি হারুনের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে বিভিন্ন সংস্থা। কৃষকের জমি দখল করে গড়ে ওঠা প্রেসিডেন্ট রিসোর্ট গুড়িয়ে দেয়া হবে নাকি রাজস্ব খাতে এখান থেকে আয় সংযোজন করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে এনবিআর। তবে কৃষকদের দাবি, তারা ফিরে পেতে চায় হারানো জমি। ফররুক বাবু, বাংলা ভিশন, প্রেসিডেন্ট রিসোর্ট, মিঠামইন। শেষ করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক ভয়ঙ্কর রকমের ঘুষখোর কর্মকর্তার খবর দিয়ে, যিনি ঘুষ ছাড়া কিছুই চেনেন না। ঘুষ পেলে কাজ না করেও বিল তুলে দেন ঠিকাদারদের হাতে। এ যেন সরকারি মাল দরিয়ামে ঢাল উপায়েই চলছে সেই কর্মকর্তার নানা প্রজেক্টের কার্যক্রম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডক্টর সাখোয়াতের বিরুদ্ধে এমন দুর্নীতির নানা অভিযোগের প্রমাণ মিললেও কোনো ব্যবস্থাই হয়নি এতদিন। উল্টো দেয়া হচ্ছে প্রাইজ পোস্টিং। 2017 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চালু হয় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম NATP ফেজ 2। প্রকল্পের পরিচালক করা হয় 20তম BCS কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাখওয়াত হোসেন শরীফকে। এই প্রকল্পের ব্যয় ধরা হয় 607 কোটি টাকা। অভিযোগ, কাজ না করলেও ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে বিশাল অঙ্কের টাকা। 2023 সালে প্রকল্পটি বাস্তবায়ন শেষ হয়। শেষ বছরের মাঝামাঝি হিসাব নিরীক্ষার নামে 270 উপজেলা কর্মকর্তাকে চিঠি পাঠান প্রকল্প পরিচালক। ওই চিঠিতে 2022-23 অর্থবছরের হিসাব নিরীক্ষা করবে অডিট অধিদপ্তর। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র খামারবাড়িতে পাঠানোর অনুরোধ করা হয়। অধিদপ্তরে অভিযোগ যায়, কাগজ সংগ্রহের নামে উপজেলা কৃষি কর্মকর্তাদের থেকে অর্থ নেওয়া হয়েছে। যদিও এগুলোকে ভিত্তিহীন বলছেন ডক্টর সাখাওয়াত হোসেন। জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তিনি চিঠি পাঠিয়েছেন। ডিজি স্যারের পারমিশন নিয়ে অডিট অধিদপ্তরের চাহিদা মোতাবেক এরপরে ক্যাশ বই সব সকল ডকুমেন্ট পাঠাইছে, যথারীতি এখানে অডিট হয়েছে, যে যারটা উপজেলায় চলে গেছে। এখানে আমার বিরুদ্ধে প্রশ্ন কেন? শুধু ঘুষ গ্রহণের অভিযোগই নয়, সাখাওয়াতের বিরুদ্ধে NATP ফেজ 2 প্রকল্পের আওতায় নির্মাণ কাজ না করে ভুতুরে পরিমাপ প্রদর্শনের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে 42,55,000 এবং কাঠশেড নির্মাণে 12,55,000 টাকা পরিশোধের প্রমাণ পায় তদন্ত কমিটি। অনিয়মের প্রমাণ পেয়ে শাস্তিমূলক ব্যবস্থা এবং বিভাগীয় মামলার সুপারিশ করে ওই তদন্ত কমিটি। তারা জানান, ডক্টর সাখাওয়াতের বিরুদ্ধে স্মার্ট কার্ড প্রকল্প, আউটসোর্সিং নিয়োগ এবং বিভিন্ন কেনাকাটায় প্রায় 21 কোটি টাকার অনিয়মের তদন্ত চলছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, তাকে বিতর্কিত করতে একটি চক্র নানাভাবে চেষ্টা করছেন। তদন্ত একটা গোপনীয় বিষয়। এখানে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে নাকি নির্দোষ প্রমাণ করা হয়েছে, এটা কর্তৃপক্ষের বিষয়। আমি দেখি নাই, আমার দেখারও বিষয় না। আমার কাছে মনে হয় যে পার্টনার প্রজেক্ট আপনারা জেনে থাকবেন দেশব্যাপী চলমান। ওই প্রজেক্টে আমার এলিজিবিলিটি অসার প্রমাণ করার জন্য একটি মহল আমাকে বিতর্কিত করার জন্য এটা করে থাকবেন। আর্থিক অনিয়ম ও ঘুষ লেনদেনের বিষয়টি প্রকাশ পেলে চলতি বছরের 17 জুলাই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা যশোর, রংপুর, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে সরেজমিন তদন্ত করেন।
দীর্ঘ অনুসন্ধান শেষে ২৭ নভেম্বর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনে ডক্টর শরীফের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিছু ত্রুটি পাওয়া গেছে, এটাই হলো কথা আর কি। বাকিটা রিপোর্টে আমার দায়িত্ব ছিল রিপোর্টটা দিয়ে দেওয়া, আমি রিপোর্টটা দিয়ে দিয়েছি, আর আমাকে কিছু বলাও হয় নাই, আমি আসলে জানিও না। এটা বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা তদন্ত করেছি, যেমন যশোর অঞ্চলের 2টা জেলায় 4টা উপজেলায় গিয়েছি, রংপুর অঞ্চলের 2টা জেলার 4টা উপজেলায় গিয়েছি, রাজশাহী অঞ্চলের 2টা জেলার এখন কতগুলা উপজেলায়, ওখানে অনেকগুলো উপজেলায় গিয়েছি, মনে হয় যে চিটাগাং জেলায় মোটামুটি কয়েকটা উপজেলায় গিয়েছি, কুমিল্লা, সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার। আর্থিক অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও ডক্টর সাখাওয়াত হোসেন শরীফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তিনি এখন দায়িত্ব পালন করছেন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং খামারবাড়ির উপপরিচালক হিসেবে। একটি চক্র আর্থিক সুবিধার বিনিময়ে তাকে প্রকল্প পরিচালক হিসেবে পদোন্নতি পাইয়ে দিতেও কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। গত ৮ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় ডক্টর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে একটি চিঠি পাঠানো হয়েছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে অপরাধের সব খবর নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।